চেষ্টা করে চলেছি কিছু একটা করবার, কোনো একটা কাজ করবার। হয়তো একটা বই থেকে কয়েকটা লাইন পড়তে চাইছি, সেই কয়েকটা লাইনের মধ্যে কী কী আছে খুঁজে দেখার চেষ্টা করছি। হয়তো দু একটা লাইন নিজে লিখতেও চাইছি, সেই দু একটা লাইন হয়তো লিখতে চাইছি তোমাকে নিয়ে, তাকে নিয়ে। হয়তো একটা সামান্য নাম না জানা ঝোপ জঙ্গলের কোনো একটা গাছ, তাকে নিয়ে হয়তো দু একটি কথা বলতে চাইছি। কাল সন্ধ্যের আলোতে একটা অদ্ভুত ধরনের পতঙ্গ এসেছিল ঘরে। তার শরীরের বর্ণনা যে আমি ঠিক করে দিতে পারবো, ভাষার উপর এতটা দখল আমার নেই, কিন্তু এটুকু বলতে পারি সে পতঙ্গটি আমাকে মুগ্ধ করেছিল, আমাকে শিখিয়েছিল ভালো লাগা কাকে বলে, মুগ্ধ হওয়া কাকে বলে। সে আমাকে শিখিয়েছিল সেই মুহূর্তে একটা নতুন বানানের আনন্দ, চিরাচরিত কালের যে পুরনো বানানের আনন্দ বা পুরনো আনন্দের বানান সেরকম নয়, একটা নতুন বানানের আনন্দ সেই মুহূর্তে সে আমাকে শিখিয়েছিল। হাতে খড়ি দেওয়ার মতো করে শিখছিলাম। হঠাৎ করে ঘর ভর্তি অন্ধকার জ্বলে উঠল। যেই না অন্ধকার জ্বলে উঠল, সেই পতঙ্গটি কোথায় উধাও হয়ে গেল। তাকে আর সারা রাত খুঁজে 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 হয়রান হয়ে গেলাম, পেলাম না। সমস্ত রাত বহু রকমের স্বপ্নের মোকাবিলা করলাম। সেগুলো ঠিক স্বপ্ন নয়, অথচ স্বপ্নের মতো করে, স্বপ্ন যে রাস্তা দিয়ে আসে, স্বপ্ন যে গাড়িতে চেপে আসে, যেভাবে এলে লোকে তাকে স্বপ্ন বলে, সেইভাবেই সেগুলো আসছিল। তাই আমি তাদেরকে স্বপ্ন বলতে বাধ্য হচ্ছি। আসলে কিন্তু সেগুলো স্বপ্ন নয়, সেগুলো যেন উদ্ভট কিছু ব্যাপার, যা আমি কোনোদিন কখনো চাইনি, যা কেউ কোনোদিন কখনো চায় না, যা কখনো চাওয়া উচিত নয়। তেমন কিছু বিষয়, তেমন কিছু ঘটনা, তেমন কিছু ভয়াবহ ছবি, তেমন কিছু অর্থহীন রং, তেমন কিছু রেখাবিহীন রৈখিক জটিলতা, তেমন কিছু একটা বুঝতে না পারার ব্যাপার, তেমন কিছু চিনতে না পারার ব্যাপার, তেমন কিছু ছুঁতে না পারার ব্যাপার, চতুর্দিকে যেন ভূতের মতো নেচে বেড়াচ্ছিল। এখন তাদেরকে আমি স্বপ্ন বলতে বাধ্য হচ্ছি, বিকল্প একটি শব্দের অভাবে। জানি না এই রকম মানসিক পরিস্থিতি হলে সেটির নাম কি দেয়া যেতে পারে। সে ঘুমের মধ্যে এসে দাপিয়ে বেড়াচ্ছিল, ঘুমের মধ্যে এসে ভেঙে চুরমার করে দিচ্ছিল, এমনভাবে ভাঙছিল যে ভাঙা আর কখনো জোড়ানো যায় না, যে ভাঙা দিয়ে আর কখনো কোনো কণা পাওয়া যায় না, যে ভাঙা থেকে আর কখনো কোনো ইতিহাস পাওয়া যায় না, যে ভাঙা থেকে কেউ কখনো বলতে পারবে না আরে এখানে আমি ছিলাম একদিন। এই রকমের সে ভাঙা। আমি ঠিক হয়তো বুঝিয়ে বলতে পারছি না, কাকে বুঝিয়ে বলা যায়, কাকে বুঝিয়ে বলা বলে সে তো আমি জানি না। আমাকে কেউ শেখায়নি কোনো দিন, আমার কোনো শিক্ষক মশাই ছিলেন না, আমার কোনো গুরু ছিলেন না। শুরু থেকেই গুরুহীন জীবন দিয়ে আমি কেমন যেন একটা অর্থহীনতার গায়ে অর্থের প্রলেপ লাগাতে চেয়েছি। এই ব্যর্থ পরিশ্রম সমস্ত জীবনটা ব্যাপী ধেই ধেই করে আমার চতুর্দিকে ভূতের মতো নৃত্য করে, তারা মুখ বিকৃতি করে, আমাকে ভয় দেখাতে চায়,
অথচ ভয় জিনিসটা কোনো দিনই আমার ছিল না, ভয় জিনিসটার সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি। আমি খালি কেমন বোবা হয়ে যাই, বিহ্বল হয়ে যাই, হতবাক হয়ে যাই, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাই। কি করতে হবে বুঝতে পারি না, কি ভাবতে হবে বুঝতে পারি না, কি বলতে হবে বুঝতে পারি না, এরকম ব্যাপার। তো অনেক কিছু চাইছিলাম, ভাবছিলাম এই যে দরজাটা সামনে আছে বন্ধ হয়ে, এই দরজাটা খুলে বাইরে যাই না, কিন্তু দরজাটা খোলার কোনো রাস্তা খুঁজে পেলাম না। উপরে, মাঝে, নিচে কোথাও কোনো ছিটকানি নেই। তাহলে দরজাটা বন্ধ হলো কীভাবে? ওটা কি বাইরের দিক থেকে বন্ধ আছে? বাইরের দিক থেকে কে বন্ধ করলো? আমি কি তাহলে কোথাও বন্দি আছি? কেউ কি আমাকে গৃহবন্দী করে রেখেছে? কেন সে আমাকে গৃহবন্দী করে রেখেছে? কেন তারা আমাকে গৃহবন্দী করে রেখেছে? আমি কি কোনো অপরাধ করেছি? আহা রাধা, তোমার সঙ্গে তো আমার কখনো দেখা সাক্ষাৎ হয়নি, আমি তো কখনো তোমাকে ভালোবাসি বলে বিরক্ত করিনি। তাহলে অপরাধটা আমার হলো কি করে? যেখানে রাধ নেই সেখানে অপরাধ আসে কোত্থেকে? বুঝে উঠতে পারি না। বারবার চেষ্টা করছি কিছু একটা কাজ করব। খাতা নিচ্ছি, সাদা খাতা, কলম নিচ্ছি, সাদা খাতা নিয়ে কিছু লিখতে চাইছি। খাতার মধ্যে হাবিজাবি কী সব দাগ পড়ে যাচ্ছে, অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে, আপনা আপনি খাতা দাগের জঙ্গলে ভরে উঠছে। কিন্তু সেখানে কোনো মুখ দেখা যাচ্ছে না, সেখানে বুকের বানান খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে এই যে যাচ্ছে না কথাটি বলছি, পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, এইটাকে স্পষ্ট করে লেখবার মতো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। খাতাটা নোংরা হয়ে গেল, তারপর কোত্থেকে যেন কিছু অবাঞ্ছিত নোংরা জল পড়ে কাগজটা ভিজে গেল, কাগজটা নষ্ট হয়ে গেল। আর যে কলমটা দিয়ে লিখছিলাম সেই কলমটা আপনা আপনি টেবিলের উপর থেকে নিচে পড়ে গেল, আর তার নিবটা বেঁকে গেল, ভেঙে গেল। সে আর কোনো দিন লিখতে পারবে না, তার অক্ষমতার কথা প্রকাশ করল। সকাল থেকে আরও কত কি চেষ্টা করেছি। একটা গাছ কোথাকার কার প্ররোচনায় কে জানে বারবার ঝুঁকে ঝুঁকে আমার দিকে পড়তে চাইছিল, কিছু কি বলতে চাইছিল। আমি বারবার তাকে জিজ্ঞাসা করলাম, সে কিছু বললে না, খালি আন্দোলিত হতে থাকলো আর ঝুঁকে পড়তে থাকলো। আমি একটু একটু করে তার খুব কাছে এগিয়ে যেতে লাগলাম, গাছটার খুব কাছে এগিয়ে যেতে লাগলাম, গাছটার খুব কাছে এগিয়ে যেতে লাগলাম। একসময় মনে হলো গাছটার আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। আরে ওই লোকটা হয়তো ওই গাছটার মালিক। আমি গাছটার কাছে এগিয়ে গেলে সে হয়তো আপত্তি প্রকাশ করবে, সে হয়তো অভিযোগ করবে, সে হয়তো কোনো উচ্চ পদাধিকারীর কাছে নালিশ করতে পারে যে ওই লোকটা আমার গাছের কাছে এসেছে। তাই আমাকে সেই গাছটার কাছ থেকে আবার সরে আসতে হলো, ছিটকে সরে আসতে হলো। আমি যে সরে এলাম, আমি যে ছিটকে সরে এলাম, সেটাকে ওই গাছটাও চেয়েছিল, গাছটার মালিক হয়তো চেয়েছিল, কারণ সে তার মালিকানা বজায় রাখতে চাইবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটাই তো আমাদের বৈশিষ্ট্য, আমাদের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, আমাদের অধিকার রক্ষার এটাই তো পদ্ধতি। কিন্তু গাছটা নিজে কি চেয়েছিল? যে যদি সে নিজেই চাইবে তাহলে সে ঝুঁকে ঝুঁকে আমার দিকে পড়ছিল কেন? সে ডালপালাগুলো মেলে মেলে আমার চুলে, আমার মাথায়, আমার গায়ে ছুঁয়ে দিচ্ছিল কেন? সে কি কিছুই বলতে চায়নি? সে যে আন্দোলিত হচ্ছিল, সে যে নড়াচড়া করছিল, বাতাসের প্রবাহে সে যে সাড়া দিচ্ছিল, তার সম্পূর্ণটাই কি অর্থহীন ছিল, কারণবিহীন ছিল? কারণবিহীন কিছু কি ঘটে কে জানে, আমি ঠিক বুঝে উঠতে পারি না। তারপর এক সময়
সব করতে চাওয়া থেকে নিজেকে নিবৃত্ত করে চুপ করে এক জায়গায় বসে রইলাম। বসে আছি তো বসে আছি, বসে আছি তো বসে আছি। বসে থাকতে থাকতে বুকে একসময় খুব তৃষ্ণা জমে উঠল। কতটা তৃষ্ণা সেটাকে মেপে বোঝানো বড় কঠিন। তত বড় একক, তত বড় ইউনিট বোধহয় আমাদের মানব সমাজে এখনো আবিষ্কৃত হয়নি। তৃষ্ণাকে মাপার বোধহয় কোনো ইউনিট নেই, কোনো একক নেই। আমি এক ঢোক জল খেলাম, ঠান্ডা জল, আবার এক ঢোক জল খেলাম। ঠান্ডা জল খেয়ে একটু স্বস্তিসূচক আরাম প্রকাশ করলাম। তারপর নিশ্চেষ্ট হয়ে বসে পড়লাম। শুনতে পেলাম ঘরের বাইরে একটা গাড়ি এলো সশব্দে। কিসের গাড়ি কে জানে, প্রচণ্ড শব্দ। আমার সমস্ত না বলা কথাগুলোকে দুমড়ে মুচড়ে মারিয়ে দিয়ে সে সশব্দে যেন বিজয়ের বার্তা ঘোষণা করতে চাইছে। সে যেন আমাকে মেরে ফেলতে চাইছে, সে যেন আমাকে নিঃশেষ করে দিতে চাইছে, সে যেন আমি শব্দটাকে একদম সমস্ত সর্বনামের সাম্রাজ্য থেকে, সর্বনামের জগৎ থেকে মুছে দিতে চাইছে। আমি মুছে গেলাম। শব্দটা আমার উপর দিয়ে মারিয়ে সেই অহংকারী উলঙ্গ কালির মতো আমার বুকের উপর দিয়ে নৃত্য করতে করতে সে এগিয়ে গেল। খানিকটা এগিয়ে গেল, আবার পিছিয়ে এলো, খানিকটা এগিয়ে গেল, আবার পিছিয়ে এলো। এরকম এগোনো এবং পিছনো করতে করতে পিষে ফেলাটা বোধহয় আরও একটু বেশি সুচারু হয়, তাই হয়তো এটা তার কৌশল। তারপর একসময় কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য শব্দটা থেমে গেল। ভাবলাম শব্দটা থেমেছে, এবার আমি নিজের কথা নিজেকে কিছু শোনাই। এক আমি আর এক আমিকে আমার কথা শোনাতে চাইলাম। সবে দু চারটি কথা বলেছি, হয়তো ভালোবাসা শব্দটির প্রথম অক্ষরটি উচ্চারণ করেছি। হয়তো এক আমি আর এক আমিকে বলতে চেয়েছিল আমি তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসি কথাটার প্রথম অক্ষরটা হয়তো সবে মাত্র উচ্চারণ হয়েছিল। অমনি গাড়ি থেকে ধূপধাপ ধূপধাপ করে আওয়াজ শুনতে পেলাম জানালার বাইরে। গাড়ি থেকে যেন কেউ কিছু নামাচ্ছে। কি নামাচ্ছে? জানলাটা এক চিলতে ফাঁক করে দেখলাম ওরা কিছু ঝামা ইট নামাচ্ছে। ঝামা ইট নামিয়ে ইটের একটা পাঁজা গড়ে তুলল আমার জানলার সামনে। আর আমার জানলার পাল্লা খোলা রাখার কোনো উপায় রইল না। জানলাটা পুরোটা ওদের ওই ঝামা ইটে ঢাকা পড়ে গেল। পুরোটা ঢাকা পড়ে যাওয়ার পর শেষ আলোর যেটুকু রশ্মি ঢোকার চেষ্টা করেছিল, সে আমাকে বললে, আর আমি তোমার ঘরে ঢুকতে পারবো না। তোমার ঘরে ঢোকার জন্য এই বোধহয় আমার চিরবিদায়। দেখো, আমি বললাম, দেখো যদি অন্য কোনো দিক থেকে অন্য কোনোভাবে যদি আসতে পারো, যদি অন্য কোনো রাস্তা থাকে। তখন বললে, ঠিক আছে দেখি, যদি কোথাও কোনো রাস্তা পাই খুঁজে তখন জানাবো, তখন আসবো তোমার সঙ্গে দেখা করতে। সে যে দেখা করতে আসবে বলেছে, সেই প্রত্যাশায় বসে আছি। এখন এই যে অন্ধকার, এই অন্ধকারও কিন্তু আমার এক প্রকারের বন্ধু। এই অন্ধকারও আমাকে দিন রাত আশ্বাস জুগিয়ে যাচ্ছে, বলছে ভয় পেও না, আলো যখন বলে গেছে আসবে, সে নিশ্চয়ই আসবে। দেখছো না, ওই দেখো না, তোমারই ছাদে লাগানো যে ফুলগুলো ফুটেছে, ছোট ছোট হলুদ ফুলগুলো, কি সুন্দর আলো করে আছে। ওদের আলাদা করে আলোর দরকার হয় না, ওই হলুদ ফুলগুলোর একটা নিজস্ব আলো আছে, ওরা সেখান থেকেই আলো বিচ্ছুরণ করে। তুমি চেষ্টা করো ওই রকম কাগজের মধ্যে ওই রকম কিছু ফুল আঁকতে, সেই ফুলগুলো থেকে আলো বিচ্ছুরিত হবে আপনা আপনি। বাইরে থেকে আলো এসে আর ঢোকার দরকার পড়বে না। তোমার খাতার ভেতর থেকে আলো বেরোবে, তোমার মাথার ভেতর থেকে আলো বেরোবে, তোমার চোখের ভেতর থেকে আলো বেরোবে, তোমার স্বপ্নের ভেতর থেকে আলো বেরোবে। এরকম করে সে আমাকে সান্ত্বনা দেয়। আমার অন্ধকার আমাকে সান্ত্বনা দেয়, আমার অন্ধকার আমার বন্ধু, আমার অন্ধকার আমাকে সাহস যোগায়, আমার অন্ধকার আমাকে হাত ধরে টেনে তোলে। সকাল থেকে কত কিছুই তো করার চেষ্টা করেছিলাম। প্রচুর জানালা দিয়ে, গতকাল যে জানলা খোলা ছিল সেই সময় প্রচুর ধুলো বালি, শুকনো গাছের পাতা, কিছু
ছেঁড়া খোঁড়া প্লাস্টিক জানালা দিয়ে দরজা দিয়ে উড়ে এসে ঘরময় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আমি ঝাড়ু দিয়ে সেগুলোকে পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার করছি, সেগুলো আস্তে আস্তে ক্রমশ তার পরিমাণ বেড়ে উঠছে। এক জায়গায় সেই জড়ো করা নোংরাগুলো জড়ো হচ্ছে, আবার দেখি ঘরে যেমন নোংরা ছড়িয়ে ছিটিয়ে ছিল তেমনই রয়েছে। আবার ঝাড়ু দিচ্ছি, আবার জড়ো করছি। জড়ো করা নোংরা আবর্জনাটা ক্রমশ বেড়ে উঠছে, পাহাড়ের মতো বেড়ে উঠছে, অথচ ঘর আমার পরিষ্কার হচ্ছে না। ঘর আমার পরিষ্কার হচ্ছে না, নোংরা ঘরের মধ্যেই আমাকে থেকে যেতে হচ্ছে। এখন এই সময়ে এইভাবে এই নোংরা ঘরে যদি আমি আমার কোনো বন্ধুকে ডেকে পাঠাই যে এসো একদিন আমার ঘরে, সে কি আসবে আমার এই ঘরের হাল দেখে? সে আসবে না, এ বিষয়ে আমি নিশ্চিত। সে বলবে আসবো, নিশ্চয়ই আসবো, এখনই আসছি, অপেক্ষা করো, কিন্তু সে আসবে না। অপেক্ষা করতে বলাটা এক ধরনের ভদ্রতা, তাই সে অপেক্ষা করতে বলে। আসলে তো সে আসবে না। কি করে আসবে? ওই যে গাছটি আন্দোলিত হচ্ছিল, তার পেছনে তার মালিক ছিল। তার মালিক যেমন বড় বড় আড়াল থেকে বড় বড় চোখ নিয়ে আমাকে এক ধরনের হুমকি দিচ্ছিল, ঠিক তেমনি এই যে বন্ধু বলেছে আসবে, বন্ধু আসবে কি করে? আসতে তো পারবে না। তার চতুর্দিকে প্রচুর বাধা আছে, বিঘ্ন আছে। তার চতুর্দিকে অনেক সৈন্যবাহিনী আছে, তার চতুর্দিকে অনেক প্রহরী আছে, তারা তাকে ঘিরে রেখেছে, বেরোতে দেবে না। এই প্রহরীরা বেতনভোগ প্রহরী, এদেরকে বেতন দেওয়া হয়, আর বেতন দিয়ে দেয় বলে তাদেরকে তারা যা করতে বলে তাই করে। তারা উচিত অনুচিতের ধার ধারে না, ভালো মন্দের ধার ধারে না, তারা কোনো কিছু নিয়েই চিন্তা করে না। চিন্তা শব্দটার সঙ্গে তাদের কখনো পরিচয় হয়নি, তাদের পরিচয় করতে দেওয়া হয়নি। তাদের শুধু বলা হয়েছে আজ্ঞা বহন করতে, তাদের শুধু বলা হয়েছে হুকুম পালন করতে। তাই আমার ওই বন্ধুরা রাস্তা খুঁজে পাবে না হয়তো কোনো দিন, তারা হয়তো কোনো দিন আসতে পারবে না, তারা হয়তো কোনো দিন এসে আমি যে অন্ধকারের সঙ্গে বসবাস করছি তার সঙ্গে পরিচিত হতে চাইবে না, পরিচিত হতে পারবে না। চাইবে না নয়, পরিচিত হতে পারবে না, পরিচিত হবার সুযোগ পাবে না। এই সব কথাগুলো বলতে বলতে আমি যেন কেমন হাঁপিয়ে উঠছি। আমার বুকের ভেতর যেন খানিকটা অক্সিজেনের ঘাটতি ঘটছে। মনে হচ্ছে এই বোধহয় আমার দম বন্ধ হয়ে যাবে, এই বোধহয় আমার দম বন্ধ হয়ে যাবে, এই বোধহয় আমার সমস্ত শব্দ বাক্য শেষ হয়ে যাবে। আর হয়তো আমি কথা বলতে পারবো না, কথা বলার সমস্ত ক্ষমতা বোধহয় আমার এখনই শেষ হয়ে যাবে। আর এরপর থেকেই হয়তো ইতিহাস শব্দটা আমার ঘাড়ের উপর চেপে বসবে। আমাকে সে হুমকি দিয়ে বলবে তুই আর বর্তমান নোস, তুই অতীত হয়ে গেছিস। আমি অতীত হতে ভয় পাই না, আমি অতীত হতে ভয় পাই না, কারণ আমার তো চেষ্টা ছিল অতীতকে বর্তমান করে তুলব, অতীতের বুকে অনেক অক্সিজেনের যোগান দেব। কিন্তু এখন যে আমার নিজের বুকেই অক্সিজেনের ঘাটতি হচ্ছে, এখন কি করি আমি? তুমি কি বলে পাঠাতে পারো এর কোনো উপায়? জানি তুমি কিছু বলবে না, তুমি চুপ করে থাকবে, কারণ তুমি বিবেকের দাস। বিবেকের নির্দেশ ছাড়া কখনো কিছু তুমি করো না। বিবেকের কাছে তুমি তোমার সমস্ত কিছু বিলিয়ে দিয়েছ, তোমার কৃষ্টি বিকিয়েছ, তোমার ভালো লাগা বিকিয়েছ, তোমার স্বপ্ন বিকিয়েছ, তোমার বেড়ে ওঠার ইচ্ছেকে বিকিয়েছ, তুমি ভিন্নতর হওয়ার যে বাসনা ছিল সেটাকে বিকিয়েছ, তোমার সাধনার আসনটি তুমি বিকিয়েছ, সব বিকিয়ে দিয়েছ তুমি। সব বিকিয়ে দেওয়ার পর কি নিয়ে আছো তুমি? কি, কোনটা তোমার অবলম্বন? তোমার কি অবলম্বন বলে কিছু আছে? আর জানি না, জানতে চাওয়ার কোনো উপায়ও আপাতত নেই। উপায় খুঁজছি, উপায় খুঁজছি, উপায় খুঁজছি, একদিন উপায় ঠিক পেয়ে যাব। যেদিন আমি উপায় পেয়ে যাব সেদিন জানবে আর কোনো ওই জানের শব্দ আমার জানালার পাশ দিয়ে কর্কশ করে তেড়ে আসবে না, আমার বুকের উপর দিয়ে রুট মার্চ করে যেতে পারবে না, লং মার্চ করে যেতে পারবে না, আমাকে আর পা দিয়ে পিষতে পারবে না। সেদিন আর কোনো ট্রাকের উপর থেকে পোড়া ঝামা ইঁট আমার জানলার পাশে নামানো হবে না। আমার জানলার পাল্লা খুলে যাবে, আমার জানলার পাল্লা খুলে যাওয়ার পর অফুরন্ত আলো আমার জানলার স্বয়ং আলো হয়ে উঠবে।
আর সেই আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। কত যে আলো তা তোমরা কল্পনা করতে পারো না। আসলে কল্পনার সঙ্গে আমার যতটা পরিচয় আছে তোমাদের হয়তো ততটা পরিচয় হয়নি। এসো একদিন, কল্পনার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। কল্পনা তোমাদের খুব ভালোবাসবে, তার এত ভালোবাসা, সে সবাইকে বিলায়। কোনো তার কল্পনায় কখনো ভালোবাসায় তার কখনো ঘাটতি পড়ে না। তার ভালোবাসা বিলুলে তার কোনো মালিক তাকে হুমকি দেয় না, কারণ তার যে মালিক, সে মালিককেও কল্পনা কল্পিত করে তুলেছে। মালিকের বুকেও অনেক অনেক কল্পনা ঢুকিয়ে দিয়েছে, আর মালিক সেই সব কল্পনার উপর ভর করে এই মহাজগৎ, মহা ইউনিভার্সকে জয় করবার জন্য, নিজের মুঠোয় ভরবার জন্য বেরিয়ে পড়েছে। সেই মালিক এই ছোটোখাটো একটা গাছের উপর হুকুমদারি করার জন্য বসে নেই। সেই মালিক একটা জানলার সামনে ঝামা ইটের পাঁজা নামানোর জন্য বসে নেই। সে বেরিয়ে পড়েছে ব্রহ্মাণ্ড জয় করার জন্যে। ব্রহ্মাণ্ডকে জয় করতে গিয়ে সে নিজেকে হারিয়ে দিতে চেয়েছে। যতক্ষণ না তুমি নিজেকে হারাতে পারবে ততক্ষণ তো তুমি কাউকে পেতে পারবে না। এই সত্যটি সে উপলব্ধি করতে পেরেছে, আর সেই সত্যটিকে সে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। তাই সে আর মালিক নেই, সে এখন তার কল্পনার সঙ্গে সে এখন লীন হয়ে গেছে। তোমরা এসো, তোমরা এসো, তোমরা এসো, কল্পনার সঙ্গে আমি তোমাদের পরিচয় করিয়ে দেবো। কল্পনার সঙ্গে আমি তোমাদের মিলনের ব্যবস্থা করে দেবো। সমস্ত রকমের মিলন, সব রকমের মিলন, যেমন মিলন তোমরা চাও। তবে একটি কথা মনে রাখতে ভুলে যেও না, মিলনের পর কিন্তু তোমাদের আর আলাদা করে কোনো অস্তিত্ব থাকবে না। তোমরা সবাই স্বয়ং কল্পনা হয়ে উঠবে।